আমাদের চারপাশে যে এত জীবন্ত জিনিস, গাছপালা, পশুপাখি, এমনকি আমরা নিজেরা, এগুলো ঠিক কি দিয়ে তৈরি তা কি কখনো ভেবে দেখেছেন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অবিশ্বাস্য রকম ছোট্ট একটা জিনিসের মধ্যে। চলুন আজ আমরা একটা যাত্রা শুরু করি জীবনের একেবারে হৃৎপিণ্ডে, মানে জীবন্ত কোষে। চলুন একটা অবাক করা তথ্য দিয়ে শুরু করা যাক। আপনাকে একটা বিশাল গাছকে বা একটা ক্ষুদ্র ব্যাকটেরিয়াকে যা কিছু বানায় তার পুরো ব্লুপ্রিন্টটা একটা বিশেষ ভাষাতে লেখা আছে। আর সেই পুরো নকশাটা রাখা আছে একটা মাইক্রোস্কোপিক বাক্সের ভেতরে, যা খালি চোখে দেখাই যায় না। তো আমাদের আজকের যাত্রার রোডম্যাপটা কি? প্রথমে আমরা দেখব কোষ কীভাবে আবিষ্কৃত হলো। এরপর আমরা এর বর্ডার বা সীমানা পেরিয়ে ভেতরে ঢুকব, ঘুরে দেখব এর ব্যস্ত কর্মক্ষেত্র। তারপর যাব এর কন্ট্রোল সেন্টারে, মানে নিউক্লিয়াসে। আর সবশেষে আমরা জানার চেষ্টা করব জীবনের এই এককের উৎস আর ভবিষ্যৎ নিয়ে। আচ্ছা, আমাদের এই গল্পের শুরুটা কিন্তু অনেক আগে, সেই ১৬৬৫ সালে। একটা খুব সাধারণ পর্যবেক্ষণ, যা জীববিজ্ঞানের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। আসলে এই স্লাইডটা দেখলে দারুণ একটা জিনিস বোঝা যায়। দেখুন কিভাবে প্রায় ২০০ বছর ধরে বিজ্ঞানীরা একজন আরেকজনের কাজের উপর ভর করে এগিয়ে গেছেন। রবার্ট হুকের কর্কের মধ্যে ছোট ছোট বাক্স দেখা থেকে শুরু করে রুডলফ ভিরচাউয়ের সেই যুগান্তকারী ঘোষণা যে সব কোষই আগের কোনো কোষ থেকে তৈরি হয়, এই পুরো যাত্রাটাই কিন্তু অসাধারণ। আর যা ব্রাশের এই কথাটা এক কথায় পুরো কোষতত্ত্বের সারমর্ম। মানে কোষ কিন্তু শুধু একটা বাক্স না, এটাই হলো সবচেয়ে ছোট একক, যাকে আমরা সত্যি সত্যি জীবন্ত বলতে পারি। আমাদের শরীরের গঠন থেকে শুরু করে শ্বাস-প্রশ্বাস, শক্তি উৎপাদন, সব কাজ কিন্তু এই কোষের স্তরেই ঘটে চলেছে। আচ্ছা, কোষের আকারের কথা এলে কিন্তু অবাক হতেই হয়। বেশিরভাগই তো আমরা খালি চোখে দেখতেই পাই না। কিন্তু সবচেয়ে বড় একক কোষ কোনটা জানেন? উট পাখির ডিম। ভাবা যায়, প্রায় ১৭ সেন্টিমিটার লম্বা আর ১২.৫ সেন্টিমিটার চওড়া একটা মাত্র কোষ। তো চলুন এখন কোষের বর্ডারে যাওয়া যাক। দেখা যাক এই ছোট্ট শহরটা নিজেকে কিভাবে সুরক্ষিত রাখে, আর কে ভেতরে আসবে বা কে বাইরে যাবে সে সিদ্ধান্তটা কিভাবে নেয়। প্রথমে আসি কোষ প্রাচীরের কথায়। এটাকে আপনারা একটা পুরনো দিনের দুর্গের দেয়ালের মতো ভাবতে পারেন। এটা বেশ শক্ত, মজবুত, কোষকে একটা নির্দিষ্ট আকার দেয়। কিন্তু মনে রাখবেন, এই দেয়ালটা কিন্তু সব কোষে থাকে না। যেমন আমাদের বা অন্য কোনো প্রাণীর কোষে এই প্রাচীরটা নেই। তাহলে উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ঠিক এখানেই, তাদের বর্ডারে। এই সীমানার পার্থক্যের কারণেই কিন্তু গাছের কাঠামো এত শক্ত হয় আর প্রাণীদের শরীর হয় নমনীয়। উদ্ভিদের আছে সেলুলোজের তৈরি শক্ত প্রাচীর, আর প্রাণীদের আছে লিপিড আর প্রোটিনের তৈরি একটা নরম, ফ্লেক্সিবল ঝিল্লি। কোষ প্রাচীর তো হলো বাইরের দেয়াল, কিন্তু আসল গেটকিপারটা থাকে ভেতরে। আর সেটা সব কোষেই আছে, প্লাজমা মেমব্রেন। বিজ্ঞানীরা এর জটিল গঠনটাকে খুব সুন্দর একটা নাম দিয়েছেন, ফ্লুইড মোজাইক মডেল। এই মেমব্রেনের গঠনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা ফসফোলিপিডের দুটো স্তর দিয়ে তৈরি। সহজ করে বললে, এর বাইরের দিকটা পানি পছন্দ করে আর ভেতরের দিকটা তেলতেলে, মানে পানিকে একদমই পছন্দ করে না। এই তেলতেলে ভেতরের অংশের কারণেই কিন্তু যা তা জিনিস কোষে ঢুকতে বা বের হতে পারে না। অনেকটা ক্লাবের বাউন্সারের মতো, তাই না? তার মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধু একটা বাধা বা দেয়াল না, এটা একটা স্মার্ট বর্ডার কন্ট্রোল সিস্টেমের মতো। কে ঢুকবে, কে বের হবে তা নিয়ন্ত্রণ করে, বাইরের দুনিয়া থেকে হরমোনের মতো সিগন্যাল রিসিভ করে, এমনকি অন্য কোষের কাছে নিজের পরিচয়ও তুলে ধরে। ওকে, আমরা বর্ডার ক্রস করে ফেলেছি। এখন আমরা কোষের ভেতরে, মানে সাইটোপ্লাজমে। এটা হলো কোষের সেই ব্যস্ত কারখানা যেখানে আসল অ্যাকশনটা হয়। চলুন এখানকার কিছু জরুরি যন্ত্রপাতি বা অঙ্গাণুর সাথে পরিচয় করে নিই। প্রথমেই আসি মাইটোকন্ড্রিয়ার কথায়। একে তো আমরা সবাই কোষের পাওয়ার হাউস নামেই চিনি। এখানেই আমাদের খাওয়া খাবার থেকে রাসায়নিক শক্তিকে এটিপি নামের ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করা হয়। সত্যি বলতে, মাইটোকন্ড্রিয়া না থাকলে একটা জটিল কোষের শক্তি কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যেত। আচ্ছা, ডিএনএকে যদি আমরা কোষের ব্লুপ্রিন্ট বা নকশা ধরি, তাহলে রাইবোজোম হলো সেই কারিগর যারা ওই নকশা দেখে দেখে প্রোটিন তৈরি করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই রাইবোজোম কিন্তু একদম সাদা ব্যাকটেরিয়া থেকে শুরু করে আমাদের মতো জটিল প্রাণী সব ধরনের কোষেই পাওয়া যায়। এরপর আসি গলগি অ্যাপারেটাসের কথায়। একে আপনারা কোষের ভেতরের পোস্ট অফিস বা একটা মডার্ন কুরিয়ার সার্ভিসও বলতে পারেন।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্রোটিন আর লিপিডকে এটা সুন্দর করে প্যাক করে, বাছাই করে, তারপর সঠিক ঠিকানায় পাঠিয়ে দেয়। আর উদ্ভিদ কোষে থাকে এক বিশেষ অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট। এটাই কিন্তু আমাদের এই পৃথিবীতে প্রায় সমস্ত জীবনের শক্তির মূল উৎস, কারণ ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোকে ব্যবহার করে খাবার তৈরি করে, যেটাকে আমরা সালোক সংশ্লেষণ বলি। বলতে গেলে এটা কোষের নিজস্ব সোলার প্যানেল। আমাদের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমরা এসে গেছি, কোষের কন্ট্রোল সেন্টার বা নিয়ন্ত্রণ কেন্দ্র, অর্থাৎ নিউক্লিয়াস। আর জানেন, কোষের বিশাল জগতে এই একটা মাত্র অঙ্গাণু মানে নিউক্লিয়াস আছে কি নেই, এটাই হলো সবচেয়ে বড় বিভাজন রেখা। এর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা কোষকে দুটো প্রধান ভাগে ভাগ করি। এই টেবিলটা দেখলেই পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইউক্যারিওটিক কোষ মানে আমাদের কোষগুলো অনেকগুলো আলাদা আলাদা রুম বা কম্পার্টমেন্টে ভাগ করা। অন্যদিকে প্রোক্যারিওটিক কোষগুলো একটা বড় ওয়ান রুম ওয়ার্কশপের মতো, যেখানে কোনো দেয়াল নেই। আরেকটা ইন্টারেস্টিং পার্থক্য হলো রাইবোজোমের আকার। প্রোক্যারিওটিক কোষে থাকে 70S আর ইউক্যারিওটিক কোষে 80S। এই এস দিয়ে আসলে বোঝানো হয় সেন্ট্রিফিউজ করলে কোনটা কত তাড়াতাড়ি নিচে থিতিয়ে পড়বে। সহজ কথায়, আমাদের কোষের রাইবোজোমগুলো ব্যাকটেরিয়ার চেয়ে একটু বড় আর ভারী হয়। তো কোষের ভেতরের এই অবিশ্বাস্য জটিল জগৎটা দেখার পর দুটো বিশাল প্রশ্ন কিন্তু মাথায় আসেই। এক, এই প্রথম কোষটা এলো কোথা থেকে, আর দুই, কোষের ভবিষ্যৎ কী? জীবনের উৎসের একটা দারুণ ব্যাখ্যা দেয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। গল্পটা অনেকটা এরকম। অনেক দিন আগে একটা বড় কোষ একটা ছোট্ট শক্তি উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে গিলে ফেলে, কিন্তু হজম না করে দুজনে একসাথে থাকতে শুরু করে। ওই ছোট্ট ব্যাকটেরিয়াটা বড় কোষটাকে শক্তি দিত আর বিনিময়ে পেত সুরক্ষা। লক্ষ লক্ষ বছর পর ওই ব্যাকটেরিয়াটাই আজকের মাইটোকন্ড্রিয়া হয়ে গেছে। আর ক্লোরোপ্লাস্টের গল্পটাও অনেকটা একই রকম। আর এখান থেকেই আমরা চলে আসি ভবিষ্যতের কথায়। স্টেম সেল, এগুলো হলো এক ধরনের মাস্টার কোষ। এদের কোনো নির্দিষ্ট কাজ নেই, কিন্তু এরা শরীরের যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। ভাবুন তো, এরা হলো আমাদের শরীরের নিজস্ব এক রিপেয়ার সিস্টেম। বিজ্ঞানীরা এখন ভাবছেন, এই স্টেম সেল ব্যবহার করে কি নতুন অঙ্গ তৈরি করা সম্ভব, বা ল্যাবে মাংস উৎপাদন করা? এর সম্ভাবনা সত্যিই বিশাল। আর এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হচ্ছে একটা বড় প্রশ্ন দিয়ে। যদি একটা মাত্র কোষের মধ্যে একটা পুরো জীব তৈরির নকশা থাকতে পারে, তাহলে মাস্টার সেলগুলোকে পুরোপুরি আয়ত্তে এনে আমরা কি একদিন আমাদের শরীরের যে কোনো ভাঙা বা নষ্ট হয়ে যাওয়া অংশ নতুন করে তৈরি করতে পারব? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতই দেবে।